মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এবার তাহলে মূল গল্পে আসা যাক। আজ আমি যে গল্পটি আপনাদের পড়ে শোনাবো সেটি একটি খুবই হাসির গল্প। গল্পটি লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। গল্পের নাম হনুমান ও নিবারণ। নিবারণবাবু খুবই শান্তিপ্রিয় মানুষ, কারো সাথেও নেই পাঁচেও নেই। উটকো উৎপাত তিনি পছন্দ করেন না। তবু তার কপালেই হালে এক ঝামেলা এসে জুটেছে। বাড়ির সামনেই একখানা পেল্লায় জাম গাছ, আর সেই গাছে দিন দুই দিন আগে হঠাৎ কোত্থেকে এক বিশাল জাম্বুবান কেঁদো হনুমান এসে থানা গেড়েছে। এ তল্লাটে হনুমান, বাঁদর ইত্যাদি কোনো কালেই ছিল না। হনুমানটা যে কোত্থেকে উটকো এসে জুটলো তা কে জানে। তা হনুমান আছে থাক, নিবারণবাবুর তাতে বিশেষ আপত্তি নেই। হনুমান থাকুক সে হনুমানের মতো, আর তিনি থাকবেন তার মতো। কিন্তু এই ব্যাটার ছেলে হনুমান কি করে যেন টের পেয়েছে যে এ পাড়ায় সবচেয়ে নিরীহ ভালো মানুষ হলো এই নিবারণ ঘোষাল। হতচ্ছাড়া আর কাউকে কিচ্ছু বলে না, কারো দিকে দৃকপাতাবতী নেই। কিন্তু নিবারণবাবু বাড়ির থেকে বেরোলেই জাম গাছে তুমুল আলোড়ন তুলে ফুফাপ দুপদাপ করে দাপাদাপি করতে থাকে। প্রথম দিনের ঘটনা। শান্ত শরৎকালের মনোরম সকাল, সোনার থালার মতো সূর্য উঠেছে। চারিদিকে একেবারে আহ্লাদি রোদ। একখানা কোকিলও কুহুস্বরে ডাকছিল। নিবারণবাবু থলি হাতে প্রশান্ত মনে বাজার করতে বেরিয়েছেন। দুর্গার নাম স্মরণ করে চৌকাঠের বাইরে সবে পা রেখেছেন, এমন সময়ে হঠাৎ জামগাছটায় ওই তুমুল কাণ্ড। নিবারণবাবু সভায় আবার ঘরের মধ্যে ঢুকে পড়লেন। তিনি ভারী ভীতু লোক। গিন্নি বললেন, কি হলো, ফিরে এলে কেন? নিবারণবাবু আমতা আমতা করে বললেন, দেখো জাম গাছে কি যেন একটা কাণ্ড হচ্ছে, বুঝলে। গিন্নি হেসে বললেন, ও তো একটা হনুমান, ও কাল আমিও দেখেছি, পাড়ার ছোঁড়ারা সব ঢিল মারছিল। নিবারণবাবু একটা নিশ্চিন্তি শ্বাস ফেলে বললেন, ও তাই বলো, হনুমান? জাম গাছতলা দিয়ে রাস্তা, আর রাস্তা দিয়ে মেলা লোক যাতায়াত করছে। দুধওয়ালা, কাগজওয়ালা, বাজার মুখে এবং বাজার ফেরত মানুষ, ঝাড়ুদার। হনুমান কাউকে দেখে উত্তেজিত নয়, কিন্তু যেই নিবারণবাবু ফের দরজার বাইরে পা দিয়েছেন অমনি লম্পঝম্প শুরু হয়ে গেল। তখন নিবারণবাবু একটু সাহসে ভর করে একটু দৌড় পাই জাম গাছটা পেরিয়ে গেলেন বটে, কিন্তু কেমন যেন একটা অস্বস্তি তার মনের মধ্যে রয়ে গেল। তবে সেদিন বাজারে গিয়ে মনটা ভারী ভালো হয়ে গেল। সস্তায় বেশ বড় বড় পাবদা মাছ পেয়ে গেলেন। মরশুমের প্রথম ফুলকপি একটু দর করতেই দাম নেমে গেল, আর এক আঁটি ধনে পাতা কিনে ফেললেন মাত্র 4 আনায়। বাজার সেরে যখন ফিরছেন তখন আর হনুমানটার কথা তার খেয়ালই নেই। যেই আনমনে জাম গাছটার কাছাকাছি এসেছেন অমনি ডালপালায় তুমুল শব্দ করে হনুমানটা একেবারে নিচে নেমে এলো। একখানা ডাল ধরে এমন দোল খেতে লাগলো যে তার লেজখানা নিবারণবাবুর নাকের ডগা প্রায় ছোঁই ছোঁই। নিবারণবাবু জীবনে কখনো দৌড়ঝাঁপ বিশেষ করেননি, তবু হনুমানের ঝামেলা থেকে বাঁচার জন্য সেদিন এমন দৌড় দিলেন যে তার ছোট ছেলে বিশু অবধি পরে প্রশংসা করে বলেছিল, বাবা তুমি যদি সিরিয়াসলি দৌড়তে তাহলে অলিম্পিক থেকে প্রাইজ আনতে পারতে। চটি পড়া পা আর বাজারে ব্যাগ নিয়ে যে কেউ অমন দৌড়তে পারে তা চোখে না দেখলে বিশ্বাসই হতো না। দৌড়টা যে ভালোই হয়েছিল তা নিবারণবাবু জানেন, তবে শেষ অবধি চটি জোড়া তার পায়ে ছিল না, ছিটকে পড়েছিল। আর
বাজারের ব্যাগ হাতছাড়া হয়ে সাথের পাবদা মাছ 4টে কাকে নিয়ে চলে গেল, 6খানা ডিম ভাঙল, আর রাস্তার একটা গরু 2খানা ফুলকপি চিবিয়ে খেয়ে নিল। দ্বিতীয়বার ঘটনাটা ঘটল অফিসে বেরোনোর সময়। নিস্তব্ধ জাম গাছতলা দিয়ে বিস্তর লোক বিষয়কর্মে যাচ্ছে আসছে, কিন্তু টিফিন কৌটো নিয়ে ছাতা বাগিয়ে গালে পানটি পুড়ে দুর্গার নাম স্মরণ করে যেই নিবারণবাবু বেরোলেন, অমনি জাম গাছে যেন একটা ঝড় উঠল। হনুমানটা এডাল ওডালে ভীষণ লাফালাফি করতে করতে হুফাপ করে বোধহয় তাকে বকাঝকাই করতে লাগলো। কিন্তু অফিস তো আর কামাই করা যায় না। নিবারণবাবু ছাতাখানা ফট করে খুলে তার নিচে আত্মগোপন করে প্রাণপণে দৌড় লাগালেন। কিন্তু স্পষ্ট টের পেলেন যে জাম গাছটা পেরোনোর সময় হনুমানটা তার ছাতা একটা খাবলা মারল। গত 3 দিন ধরে নিবারণবাবু জীবনে আর শান্তি বলে কিছু নেই। আসতে হনুমান, যেতে হনুমান। হনুমানটা কেন যে শুধু তার পেছনেই লাগছে তা চিন্তা করে করে তিনি হয়রান। খেতে পারছেন না, ঘুমোতে পারছেন না। 3 দিনই বেশ রোগা হয়ে গেছেন। তার 2 ছেলে কানু আর বিশু হনুমানটাকে তাড়ানোর জন্য বিস্তর ঢিল আর গুলতি ছুঁড়েছে, আর তাদের সঙ্গে পাড়ার ছেলেরাও, কিন্তু লাভ বিশেষ হয়নি। হনুমানটা গাছের মগডালে উঠে ঘন ডালপালার মধ্যে চুপচাপ বসে আছে। ইট পাটকেল তার ধারে কাছে ঘেঁষতেই পারেনি। গিন্নি বললেন, জানো, পূর্বজন্মে ও তোমার ভাই ছিল, তাই এত টান। নিবারণবাবু খিঁচি উঠে বললেন, হনুমানের ভাই হতে আমি যাব কেন? দুশ্চিন্তা নেই নিবারণবাবু রাতে শুয়েছেন, তবে ঘুম আসছে না। মাথাটা বেশ গরম। কাল সকালে আবার বাজার আছে, অফিস আছে, আর জাম গাছতলা ছাড়া তো আর যাওয়ার পথও নেই। শুয়ে খালি এপাশ ওপাশ করছেন। কিছুদিনের ছুটি নিয়ে পুরী বা ওয়ালটিয়ার ঘুরে আসবেন কিনা সেটাও ভাবছেন। হঠাৎ একটা বিকট হুপ শব্দে নিস্তব্ধ রাতটা যেন কেঁপে উঠল। নিবারণবাবু চমকে উঠে বসলেন আতঙ্কে। অন্ধকার ঘর, তবু জানলার দিকে চেয়ে তার বুক একবারে হিম হয়ে গেল। জানলাটা অর্ধেক ভেজানো ছিল, এখন জানলাটা পুরো খোলা, আর গ্রিল ধরে সেই অতিকায় হনুমানটা দাঁড়িয়ে, তার দুটো চোখ যেন ভাঁটার মতো জ্বলছে। ভয়ে এমন সিঁটিয়ে গেলেন নিবারণবাবু যে কাউকে ডাকতেও পারলেন না। গলা দিয়ে তার স্বরই বেরোলো না। কিছুক্ষণের জন্য একটা পাথর হয়ে গেলেন। হঠাৎ একটা বেশ ভরাট গমগমে গলা বলে উঠল, ভয় পাবেন না, ভয় পাবেন না, ভয়ের কিচ্ছু নেই। বিস্ময়ে হতবাক নিবারণবাবু কে কথা বলল তার চারিদিকে চেয়ে খুঁজতে লাগলেন, কিন্তু ঘরের মধ্যে তো কারো থাকার কথা নয়। কণ্ঠস্বরটি ফের বলে উঠল, রামচন্দ্র আপনার সঙ্গে দেখা করতে চান, আমি তার দূত মাত্র। নিবারণবাবু নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছিলেন না। স্বপ্ন দেখছেন কিনা তা বোঝবার জন্য হাতে একখানা রাম চিমটি কেটে নিজেই উহ করে উঠলেন। গলাটা বলল, স্বপ্ন নয়, স্বপ্ন নয়, যা দেখছেন, যা শুনছেন সব সত্যি। নিবারণবাবু হনুমানের দিকে চেয়ে কাঁপা কাঁপা গলায় বললেন, কথাগুলো কি আপনি বলছেন মানুষের ভাষায়? আগে হ্যাঁ, কিন্তু দেখুন আমাদের হাতে বিশেষ সময় নেই। রামচন্দ্র অপেক্ষা করতে ভালোবাসেন না। রামচন্দ্রকে? আমার প্রভু। কোথায় তার সঙ্গে দেখা করতে হবে? আপনি আমার সঙ্গে যাবেন। ও বাবা, আমি পারবো না, আমার বড্ড ভয় করছে। ভয় কিসের? না, আমার ব্যাপারটা বড্ড গোলমেলে ঠেকছে। গোলমালের কিছু নেই, চলে আসুন চলে আসুন, দেরি হয়ে যাচ্ছে। নিবারণবাবু বুঝলেন এসব ভুতুরে কাণ্ড, এবং বেশ জবরদস্ত ভূতের পাল্লায় তিনি পড়েছেন। তবে এখনো উদ্ধারের উপায় আছে। তিনি ঘুমন্ত গিন্নিকে প্রবল ধাক্কা দিয়ে জাগাতে জাগাতে
কানু আর বিশুকে প্রাণপণে চেঁচিয়ে ডাকতে লাগলেন। সে এমন রামধাক্কা আর বিকট চেঁচানি যে মরা মানুষেরা উঠে বসবার কথা, কিন্তু কোনো সাড়া শব্দই পেলেন না। তখন হনুমান বলল, "হ্যাঁ, ওদের ঘুম এখন ভাঙবে না, আপনি বৃথায় চেঁচামেচি করছেন।" ভয়ে নিবারণবাবুর শরীর প্রথমে ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু এখন তার ভয় আবার কলকল করে ঘাম হতে লাগলো। বুকের ভেতরটা এমন ধরফর করছে যে হার্টফেল হওয়ার জোগাড়। খুব ক্ষীণ কণ্ঠে বললেন, "আমাকে ছেড়ে দাও বাবা, এসব আমার ভালো লাগছে না।" নিবারণবাবু শুয়ে পড়ে জোর করে চোখ বন্ধ করে রইলেন। হনুমান বলল, "নিবারণবাবু, প্রভুর হুকুম তামিল না করে তো আমার উপায় নেই। আপনি সহজে না গেলে আপনাকে জোর করে নিয়ে যেতে হবে।" এই বলে হনুমান চুপ করল। নিবারণবাবু চোখ মিটমিট করে দেখতে পেলেন হনুমানটা দুহাতে গ্রিল ধরে টানাটানি করছে। শক্ত লোহার গ্রিল, ভাঙতে পারবে বলে মনে হলো না নিবারণবাবুর। কিন্তু আশ্চর্যের বিষয়, হনুমান মাত্র একটা হ্যাঁচকার টানেই পুরো গ্রিলটা জানলার ফ্রেম থেকে উপড়ে নিয়ে ছুঁড়ে ফেলল। নিবারণবাবু এত ভয় পেয়েছেন যে আরো বেশি ভয় পাওয়া তার পক্ষে আর সম্ভব নয়। মজা হলো, ভয় যখন সাংঘাতিক বেশি হয় তখন মানুষের একটা মরিয়া সাহসও আসে। চোর তাড়ানোর জন্য খাটের মাথার কাছে একখানা মোটা বেতের লাঠি রাখা থাকে। আজ অবধি সেটা কোনো কাজে লাগেনি, তো আজ লাগলো। নিবারণবাবু ভাবলেন, হ্যাঁ, এমনিতেও গেছি অমনিতেও গেছি, সুতরাং ভয়ের আর কি আছে, যা থাকে কপালে। ভেবেই লাফিয়ে উঠে তিনি লাঠিটা নিয়ে প্রবল বিক্রমে হনুমানের মাথায় বসিয়ে দিলেন, কিন্তু বসালেও লাঠিটা ঠিক মতো বসল না। হনুমান খুব আলগা হাতে লাঠিটা কেড়ে নিল হাত থেকে, তারপর সেটাকে প্যাঁকাটি মতো ভেঙে ফেলে বলল, "কেন ঝামেলা করছেন? প্রভু রামচন্দ্র ডাকছেন, এ তো আপনার মহা সৌভাগ্যের ব্যাপার।" নিবারণবাবু যাকে বলে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলেন। হনুমানটা লম্বায় প্রায় তার সমান আর চওড়ায় কুস্তিগিরদের মতো। এত বড় হনুমান তিনি এর আগে কখনো দেখেননি। বিপদে পড়ে মাথাটা একটু গন্ডগোল হয়ে গেছিল বলে তিনি হনুমানের কথাগুলো শুনেও বুঝবার চেষ্টা করেননি। এবার তার হঠাৎ মনে হলো, এ কি সেই রামচন্দ্রের হনুমান নাকি? হনুমান তো অমর, তার এখনো তো পৃথিবীতে বেঁচে পড়তে থাকবারই কথা। আর প্রভু রামচন্দ্র, তিনি তো স্বয়ং ভগবান, তাহলে এসব হচ্ছেটা কি? রামচন্দ্র তার ভক্ত হনুমানকে পাঠিয়েছেন তাকে ডাকবার জন্য, কিন্তু কেন? তিনি তো তেমন উঁচু দরের ভক্ত বা ধার্মিক নন। হনুমান জলদগম্ভীর গলায় বলল, "আমার লেজটা ধরুন।" তখন ভয়ে ভয়ে নিবারণবাবু বিনা বাক্যব্যয়ে লেজটা ধরলেন, আর ধরতেই যেন চৌম্বক আকর্ষণে হাত দুটো লেজের সঙ্গে আটকে গেল, আর দাঁড়ানোর উপায় রইল না। তারপর যে কি হলো তা নিবারণবাবু ঠিকঠাক বুঝতে পারলেন না। হনুমান তাকে জানলা গলিয়ে বাইরে এনে ফেলল এবং তারপর ইঞ্জিনের মতো ছুটতে শুরু করলো। এত ছুট জীবনে কখনো ছোটেননি নিবারণবাবু, তবে কেন যেন তার হাঁপ ধরছিল না। চোখের পলকে নিজেদের তল্লাট এবং শহর ছাড়িয়ে খোলা মাঠঘাটে এসে গেলেন তারা। হনুমান মস্ত মস্ত লাফ মেরে ঢেউয়ের মতো চলেছে, আর সঙ্গে সঙ্গে নিবারণবাবুও ঢেউ হয়ে বয়ে যাচ্ছেন। প্রায় 10-12 হাত দূরে দূরে এক একবার পা মাটিতে ঠেকছে। অনেকটা চলে আসার পর একটা জঙ্গলে তারা ঢুকে গেলেন। তারপর একটা ফাঁকা চত্বর, জঙ্গল ঘেরা জায়গাটায় একটা লোক পিছনে হাত রেখে মৃদুমন্দ পায়চারি করছে। লোকটা বেঁটে এবং দেখতে একটু কিম্ভূত, পরনে একটা পাশবালিশের ওয়ারের মতো পোশাক, মাথায় একটা সরু টুপি। লোকটার গোল মুখখানায় চোখ, নাক, কান
কোনোটাই ঠিক জায়গায় নেই বলে মনে হলো দূর থেকে। কাছে গিয়ে হনুমান লোকটাকে প্রণাম করে বলল, প্রভু, এনেছি। লোকটা নিবারণের দিকে ফিরে তাকালো। মুখটা ভালো করে দেখে আঁতকে উঠলেন নিবারণবাবু। এর চোখ দুটো দুই গালে, ঠোঁট দুটো নাকের উপরে, আর গলা বলে কিছুই নেই। কান দুটো একেবারে গরুর কানের মতো। এই কি রামচন্দ্র, এত বিচ্ছিরি দেখতে! রামচন্দ্র লোকটার ডান গালের চোখটা দিয়ে নিবারণবাবুকে দেখে নিয়ে ঘড়ঘড়ে গলায় বললেন, পেন নাম করলে না? হ্যাঁ, জি আজ্ঞে। বলেই নিবারণবাবু তাড়াতাড়ি মাটিতে মাথা ঠেকিয়ে ভয়ে ভয়ে প্রণাম করলেন। রামচন্দ্র খক খক শব্দ করে হেসে বললেন, শোনো হে বাপু, শোনো, আমি সত্যিই কিন্তু তোমাদের সেই রামায়ণের রামচন্দ্র নই। তার গল্পটা বেশ ভালো লাগে, তাই ভাবলুম রামচন্দ্র নামটা নিলে কিন্তু মন্দ হয় না। তা আপনি আসলে কে তাহলে? লোকটা একটু মাথাটা নেড়ে বলল, সে বাপু অনেক কথা, তবে সোজা কথায় আমি এ তল্লাটের লোক নই, এই দেশের নই, এমনকি হতচ্ছাড়া নোংরা গ্রহেরও নই। অনেক দূরের পাল্লারে বাপু। আর আমার এই হনুমানটিও আসল হনুমান নয়, কলের হনুমান। তবে কল হলেও বড় খুঁতখুঁতে, সবাইকে পছন্দ করে না। দুনিয়া ঘুরে ঘুরে মাত্র একটা লোককেও বেছে বের করেছে, আর সে হলো তুমি। নিবারণবাবু ঘন ঘন চোখ কচলাচ্ছিলেন। তার জন্য বিশ্বাস হচ্ছে না, যা শুনছেন সব সত্যি নাকি? এসব তো কল্পবিজ্ঞানে থাকে। রামচন্দ্র বলল, তোমাদের গ্রহটা নোংরা হলেও মহাকাশে আমার কাজের পক্ষে সুবিধাজনক, আর আমার হনুমানকে তাই তোমাদের গ্রহেই পাকাপাকিভাবে রেখে যেতে চাই। সমস্যা হলো যে ওকে ঠিক মতো দেখাশোনা করার লোক চাই। ও তোমাকেই খুঁজে খুঁজে বের করেছে, কাজেই ওর ভার তোমাকেই নিতে হবে। নিবারণবাবু ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, জি আজ্ঞে, তবে কেমন যত্নার্থী করতে হবে? খুবই সোজা। ওর মাথায় একটা ছোট্ট ফুটো আছে, চাঁদির একেবারে মাঝখানে। এ নাও, এ তেলের কৌটোর নাম। মাসে একবার ওই ফুটোর মধ্যে 2 ফোঁটা তেল ঢেলে দিলেই হবে। আর তোমার বাড়ির ওই জাম গাছটাতেও থাকবে। ওকে যেন কেউ বিরক্ত করে না সেটা দেখো। বেশি বিরক্ত করলে কিন্তু ওর গা থেকে এমন একটা রশ্মি বের করতে পারে যা তোমাদের পক্ষে খুবই বিপজ্জনক। নিবারণবাবু শিউরে উঠে বললেন, জি আজ্ঞে। আর দেখো, তুমি ইচ্ছে করলে ওকে ফাই ফরমাস করতে পারো, ওর সঙ্গে হিল্লি দিল্লি বেরিয়ে আসতেও পারো। নিবারণবাবু স্বস্তি শ্বাস ফেলে বললেন, হ্যাঁ, জি আজ্ঞে। তাহলে এসো গিয়ে। কোন রকম গোলমাল কিন্তু করো না যেন। আগে না। লোকটা অর্থাৎ রামচন্দ্র গটগট করে খানিকটা এগিয়ে গিয়ে একটা শীষ দিল। অমনি মাটির তলার থেকে একটা কিম্ভূত পটলাকৃতি মহাকাশযান বেরিয়ে এলো। লোকটা দরজা খুলে ভিতরে ঢুকতেই জিনিসটা সাঁ করে আকাশে উঠে মিলিয়ে গেল। এখন নিবারণবাবু বেশ আছেন। হনুমানটা জামগাছি থাকে, তবে তাকে আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। বরং মাঝরাতে হনুমানটা এসে তার সঙ্গে দিব্যি আড্ডা দিয়ে যায়, ঘরে কাজকর্ম অনেক করে দেয়। গিন্নি তো পছন্দ করেনি, বিশ্ব আর কানুরও সে বেশ বন্ধু হয়ে গেছে। হনুমানকে তেল দিতে নিবারণবাবুর কিন্তু একবারও ভুল হয় না। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে আসি বন্ধু, খুব শীঘ্রই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।